আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দালালদের সার্জন বনে যাওয়া ডক্টরস কেয়ার হাসপাতালে খোঁজ স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে অভিযান। যমুনার অনুসন্ধানের প্রতিবেদনের পর তড়িৎ। দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট বলছেন ফিলিং স্টেশন। নাতানজ পরমাণু কেন্দ্রে অভিযানের কড়া জবাব দিল ইরান। দিন দিন বিধ্বংসী হয়ে উঠছে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। একরের প্রতি টান থেকে ঐতিহাসিক ও প্রসিদ্ধ স্থান সহ ৬৪ জেলার মাটি সংগ্রহ করেছেন শহীদুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। আজ যমুনা টিভিতে দালালের ডাক্তার সেজে রোগীর অস্ত্রোপচার করার সংবাদ সম্প্রচারের পর শ্যামলীর কলেজ গেটে ডক্টরস কেয়ার হাসপাতালে অভিযান পরিচালনা করছেন স্বাস্থ্যমন্ত্রী। যারা ডাক্তার না তারাও অপারেশন করছেন, রীতিমতো অপারেশন করছেন। ৩ জন ব্যক্তি এই হাসপাতালে এই অপারেশনটি করে থাকেন। এ নিয়ে যমুনা টেলিভিশন সংবাদ প্রচারের পর স্বাস্থ্যমন্ত্রী সেই হাসপাতালটিতে এসেছেন এবং এই মুহূর্তে একটি অভিযান পরিচালিত হচ্ছে। মাননীয় মন্ত্রী এখানে মিনিট ২০ আগে এসেছেন এবং তিনি এখানে আসবার পরে তিনি হাসপাতালে যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলছেন, রোগীদের সঙ্গে কথা বলছেন এবং আমরা এখানে আসবার পরেও দেখেছি যে কয়েকজন রোগী মন্ত্রী মহোদয়ের কাছে তারা অভিযোগ করছেন যে তাদেরকে দালালের মাধ্যমে এখানে ভাগিয়ে আনা হয়েছে, তারা অপচিকিৎসার শিকার হয়েছেন। এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে যে রোগীকে মন্ত্রী মহোদয় দেখছেন সেটি এলিজার্ভ করা, এটি কিন্তু খুবই সূক্ষ্মভাবে এবং এটি বিশেষায়িত সার্জারি। সেটি এই হাসপাতালে কে করেছে সেটি আসলে প্রশ্নের বিষয়। কারণ এখানে যারা এলিজার্ভ করেন তারা ৮ম শ্রেণী পাস, তারা একসময় হাসপাতালের দালাল হিসেবে এখানে বিভিন্ন হাসপাতালে তারা দালালির মাধ্যমে রোগী ভাগিয়ে আনতেন। এখন তারা নিজেরা একটি হাসপাতাল দিয়ে এই অপকর্ম করছেন এবং মন্ত্রী মহোদয়ের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও আছেন। তারা এখানে ফাইলগুলো তারা চেক করে দেখছেন এবং কোনো ধরনের চিকিৎসার কি ধরনের এখানে অব্যবস্থাপনা, অনিয়ম হয়েছে সেটি আসলে তিনি দেখছেন। এখানে আসবার পরে আমরা দেখেছি যে যারা ডাক্তার আছেন সবাই আসলে কোনো একজন চিকিৎসক পেয়েছে। আমরা বেসরকারি একটি মেডিকেল থেকে পাশ করে এখানে চাকরি করছেন। আইসিইউ এনআইসিইউ মিলে মাত্র একজন ডাক্তার পাওয়া গেছে। আইসিইউতে রোগী ভর্তি আছে এবং এখানে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নাই। অর্থাৎ যে ৩ জন দুলাল, লাবলু এবং রনি এখানে যারা ওটি করতেন তারাই মূলত অপারেশন করবার পরে তারা রোগীদেরকে চিকিৎসা দিতেন এবং পরবর্তীতে যে ফলো আপ এবং পুরো বিষয়টি সেটি তারা করতেন। আর এই হাসপাতালে AKM জাহাঙ্গীর নামে একজন চিকিৎসক আছেন, তিনি মাঝে মধ্যে আসেন, তার নামে সব রোগী ভর্তি হয় এবং কেউ যখন চ্যালেঞ্জ করে তখন AKM জাহাঙ্গীর সাহেব সামনে গিয়ে তিনি বলেন যে এটি তিনি করেছেন। আসলে এই ওটিগুলো এই ভুয়া ডাক্তার যারা আছে তারা এই ওটিগুলো নিয়মিতভাবে করে থাকে, নাম ব্যবহার করা হয় ডাক্তার। সরবরাহ সংকটে এখনো বন্ধ রাজধানীর বেশিরভাগ পাম্প, যার ফলে মানুষ ভোগান্তিতে পড়েছেন। গাড়ি নিয়ে ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। ডিপো থেকে তেলবাহী গাড়ি আসায় দুপুরের পর কয়েকটা পেট্রোল পাম্প চালু হয়, তখনও লাইনে দাঁড়ানো শত শত মানুষ। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি। এমন বার্তা দেখলে যে কারোরই মন খারাপ হওয়ার কথা। প্রয়োজনে বেরিয়েছেন বাইরে, হঠাৎ ফুরিয়েছে গাড়ির জ্বালানি। এই অবস্থায় কাছাকাছি পাম্পে গিয়েই পড়তে হয়েছে এমন নোটিশের মুখে। সকাল থেকে গাড়ি চালকরা ছুটেছেন একাধিক ফিলিং স্টেশনে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। জিজ্ঞেস করলাম সোমবারের দিন সকালে খুলি। আমি চিন্তা করলাম যে একটু পরেই যাই। আমরা পরিস্থিতি শিকার, পাম্প বন্ধ রয়েছে, আমার অপেক্ষা করাই লাগবে, তেল তো নাই। 7 রাস্তা গেলাম, পেলাম না। এখানে এসে বসে রয়েছি, পাম্প তেল আসবে, তারপরে আসলে পরে দিবে। আমাদেরকে আর কষ্ট দিয়েন না, 5টা ঘন্টা ধরে আমি রাস্তায় দাঁড়ানো, আমাদেরকে তেল নিশ্চিত করুন, আমরা এসি চালিয়ে গাড়ি চালাবো না। পাম্প মালিকদের দাবি, ঈদে 2 দিন ডিপো বন্ধ থাকায় ফুরিয়েছে মজুদ। সোমবার সকাল থেকে জ্বালানি দেওয়া শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঈদের দিন এবং ঈদের পরের দিন ডিপো বন্ধ ছিল। আমাদের যা স্টক ছিল ঈদের আগের দিনই সন্ধ্যায় শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে ঈদের সময় প্রচুর মানুষ বাড়ি ঘরে গেছে, গ্রামে গেছে, তাদের ফুল ট্যাঙ্কি তেল লাগছে। এখন আমরা ওই পরিমাণ পাচ্ছি না এবং জানেন এর রিজন বৈষয়িক যে তেলের সংকট, সেটার কারণেই আমাদের সীমাবদ্ধতা আছে। ঈদের ছুটি শেষে মানুষ ফিরছে রাজধানীতে। মানুষ বাড়লে সামনের দিনে এই সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা সবার। টাকা দিয়ে তেল নিয়েছি, তবে তেল নিতে পারছি, এটা পেয়ে মনে হচ্ছে যেন সোনার হরিণ পাইছি। তেল নিতে গেলে অনেক সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে। আর মোটামুটি ঢাকা শহরের ভিতরে
অ্যাভেলেবেল পাম্প খোলা নাই। প্রায় 2 ঘন্টা যাবত লাইন দাঁড়িয়েছিলাম পিছে, জানতেও পারি নাই যে হচ্ছে জিনিসটা আগাচ্ছে না, সবাই দাঁড়িয়ে আছে তাই আমিও দাঁড়িয়েছিলাম। এদিকে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ঈদের দিন রাতভর দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে চলে আইআরজিসির ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। গুড়িয়ে যায় বহু আবাসিক স্থাপনা, হতাহত শতাধিক, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার দৃশ্য এটি। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা। নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েল জুড়ে শনিবার ভয়াবহ অভিযান চালায় ইরান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা, যেখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র অবস্থিত। 1 ঘন্টায় 2 দফায় আইআরজিসির ক্ষেপণাস্ত্র আঘাত হানে অঞ্চলটিতে। হামলায় আহত অর্ধশতাধিক মানুষ। আমি বাসিন্দাদের শক্তি ও ভরসা যোগাতে এসেছি। তারা যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ইসরায়েলের নাগরিকরা অনেক দৃঢ়। এটা একটা যুদ্ধ, বিজয় অর্জনের জন্য আমাদের হামলা চালিয়ে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষয়ক্ষতি গুরুতর। মিসাইলটি জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় পড়েছে। একাধিক অ্যাপার্টমেন্ট সহ অন্তত 3টি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলের আরেক শহর আরাদেও হয়েছে মুহুর্মুহু হামলা। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। ড্রোন ফুটেজে ধরা পড়ে ভয়াবহ সেই দৃশ্য। এছাড়াও ইলাদ, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের বিভিন্ন সামরিক স্থাপনায় টার্গেট করে হামলা চালায় আইআরজিসি। এসব হামলায় 200-রও বেশি মানুষ নিহতের দাবি করেছে তেহরান। এর আগে ঈদের দিন ইরানের গুরুত্বপূর্ণ নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এতে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি বলে নিশ্চিত করেছে ইরান। রাজধানী তেহরানেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শহরটির পূর্ব ও পশ্চিম অংশ জুড়েও চলে অভিযান। এছাড়াও হামলার শিকার হয়েছে কারাজ। 64 জেলার মাটি সংগ্রহ করে ব্যতিক্রমী এক সংগ্রহ করে তুলেছেন সংগ্রাহক শহীদুল ইসলাম। ঐতিহাসিক ও প্রসিদ্ধ স্থান থেকে সংগ্রহ করা এই মাটিগুলো এখন অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু। নিজের শেকড়ের প্রতি টান থেকেই এমন উদ্যোগ বলে দেশের 64 জেলা শহীদুল ইসলাম ঘুরে বেড়িয়েছেন অদ্ভুত খেয়ালে। প্রতিটি জেলার মাটি সংগ্রহের পর নিজের কাছে সংরক্ষণ করেছেন আলাদা আলাদা পাত্রে। যেটা বেগম রোকেয়ার জন্মস্থান, সেই জন্মস্থানের মাটিটাও আমার এখানে সংগ্রহীত আছে। এই যেমন চট্টগ্রামের লাল মাটি, চেষ্টা করছি একটু ঐতিহাসিক জায়গার মাটিটা সংগ্রহ করার, কিন্তু সেটা এখন পর্যন্ত আমার এই মাটি সংগ্রহটা একেবারে কমপ্লিট হয়নি। যেমন 60 গম্বুজ, খানজাহান আলী, এখানের মাটিটা পাইনি, কিন্তু বাগেরহাটের মাটি পেয়েছি ঠিকই, কিন্তু এরকম ঐতিহাসিক জায়গার মাটিগুলো আমি আস্তে আস্তে সংগ্রহ করার চেষ্টা করতেছি।